যে মতবাদগুলো আছে বিভিন্ন, তাই না, দুটা মতবাদ আমরা পড়েছি, ল্যামার্কের মতবাদ আর ডারউইনের মতবাদ। তার সাপেক্ষে বিভিন্ন প্রমাণগুলো দেখব। ঠিক আছে, অভিব্যক্তি জিনিসটা কী ছিল, যে জীবের মধ্যে পরিবেশের বিভিন্ন পরিবর্তন হতে হতে, জীবের মধ্যে ক্রমশ চেঞ্জ হতে হতে লক্ষ লক্ষ বছর পর কী হবে, একটা জীব থেকে, জীব প্রজাতির থেকে সম্পূর্ণ নতুন আরেকটা জীব প্রজাতি উৎপত্তি হবে, তাই না? তাহলে চেঞ্জ হতে হতে সম্পূর্ণ একটা নতুন প্রজাতি যখন তৈরি হয়ে যাবে, সেটাকে আমরা কী বলবো, অভিব্যক্তি বা ইভলিউশন। আচ্ছা, দেখ, অভিব্যক্তি একটি বৈজ্ঞানিক সত্য, কিন্তু মূলত পরোক্ষ প্রমাণের উপরই তা নির্ভরশীল। ঠিক আছে, প্রত্যক্ষ প্রমাণের মানে প্রত্যক্ষ প্রমাণের থেকে বেশি আছে কি, পরোক্ষ প্রমাণই আছে। ঠিক আছে, এই মন্থর পদ্ধতির সাপেক্ষে যে প্রমাণগুলি গুরুত্বপূর্ণ তা আলোচনা করা হলো। ঠিক আছে, দেখ, জীবাশ্ম ঘটিত প্রমাণ মানে, জীবাশ্ম মানে কি জানিস তো, ওই পাললিক শিলাস্তরে চাপা পড়ে গিয়ে ওদের ছাপ থেকে গেছে, তাই না, সেটাই হচ্ছে জীবাশ্ম। তো জীবাশ্ম ঘটিত প্রমাণ আছে, আর কি প্রমাণ আছে একেবারে দেখে নিই আগে। জীবাশ্ম ঘটিতর পর আছে তুলনামূলক শারীরস্থানিক প্রমাণ। ঠিক আছে, মানে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেখানে কথা বলা হয় সেটাকে বলছে তুলনামূলক শারীরস্থানিক প্রমাণ। তো যখন আমরা পড়ব তখন ভালো করে বুঝবো আরও। ঠিক আছে, তারপর আর কি আছে, আর পড়তে হবে আমাদেরকে, আর কিছু আছে কি, হ্যাঁ, তুলনামূলক ভ্রূণ তত্ত্ব। ভ্রূণ মানে তো জানিসই, তাই না? এই তিনটা জিনিস আমাদের পড়তে হবে। কি কি পড়তে হবে? একটা জীবাশ্ম ঘটিত প্রমাণ, আরেকটা কি ওই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পড়তে হবে, শারীরস্থান, তাই না, আরেকটা কি ভ্রূণ তত্ত্ব ঘটিত প্রমাণ। আচ্ছা, এটুকু পড়লে, এই প্রমাণগুলো পড়লেই আমাদের অভিব্যক্তিটা শেষ হয়ে যাবে। তারপর পড়বো কি, অভিযোজন। ঠিক আছে, অভিব্যক্তিটা শেষ হয়ে যাবে, তারপর পড়বো অভিযোজন। দেখ, জীবাশ্ম ঘটিত প্রমাণের মধ্যে আমাদের ঘোড়ার যে জীবাশ্ম, ঠিক আছে, ঘোড়ার জীবাশ্মটা নিয়ে আমরা পড়ব। জীববিদ্যার যে শাখায় জীবাশ্ম নমুনা নিরীক্ষণ করে জীবের অতীত ও অভিব্যক্তি সম্বন্ধে ধারণা করা যায়, তাকে কি বলা হয়? প্রত্নজীববিদ্যা বা কি, প্যালিওন্টোলজি। ঠিক আছে, ভূগর্ভের পাললিক শিলাস্তরে, এটা কিন্তু শর্ট কোশ্চিনে দিয়ে দিতে পারে, প্যালিওন্টোলজি বা প্রত্নজীববিদ্যা কি, তাই না? তোরা তো শুনেইছিস প্রত্নতত্ত্ব, তাই না, মাটি খুঁড়ে যেগুলো করা হয়, ওই মাটি খুঁড়ে বিভিন্ন, ইতিহাসে তো পড়েছি সেটা, মাটি খুঁড়ে ঐতিহাসিক নিদর্শন খুঁজে বের করা হয়, যে সেরকমই এই জীবনবিজ্ঞানেও এটা কাজে লাগে। তো জীবনবিজ্ঞান আর মাটি খুঁড়ে জীবনবিজ্ঞানের নমুনা সংগ্রহ, এগুলোর বিদ্যাটাকে কি বলছে? প্রত্নজীববিদ্যা, প্যালিওন্টোলজি। আচ্ছা, ভূগর্ভের পাললিক শিলাস্তরে দীর্ঘকাল চাপা পড়ে থাকা জীবের সামগ্রিক এবং আংশিক প্রস্তরীভূত দেহাংশকেই জীবাশ্ম বলে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, জীবগুলো পাললিক শিলাস্তরে চাপা পড়ে যাচ্ছে, চাপা পড়ে ওরাও পাথর হয়ে যাচ্ছে, তাই না? তো ওই ছাপটা থেকে যাচ্ছে, মানে জীবের দেহর যে পাথর হয়ে যাচ্ছে, ওই পাথরগুলো থেকে যাচ্ছে, সেটাকেই আমরা জীবাশ্ম বলছি। যেমন পাথরে জীবের সম্পূর্ণ বা আংশিক দেহছাপ, জীবাশ্ম থেকে প্রাচীন জীবের প্রকৃতি, পরিবেশ, বসবাসের সময়কাল প্রভৃতি সম্পর্কে জানা যায়। এবার আমরা কি পড়ব? ঘোড়ার জীবাশ্ম ঘটিত প্রমাণটা আমরা পড়ব ডিটেইল। আদিমকাল থেকে প্রতিটি যুগের ঘোড়ার জীবাশ্ম পাওয়া গিয়েছে বলে ঘোড়ার বিবর্তনের ক্রমপর্যায় সম্পূর্ণভাবে বোঝা সম্ভব হয়েছে। আচ্ছা, মানে আদিমকালে ঘোড়া যেরকম ছিল সেই জীবাশ্মও পাওয়া গেছে, তারপরে কেমন হলো সেই জীবাশ্মও পাওয়া গেছে, মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে যে চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেক ধরনের স্টেপেরই জীবাশ্ম পাওয়া গেছে। দেখ, প্রত্নতত্ত্ববিদ ওথনিয়েল চার্লস মার্স 1879 খ্রিস্টাব্দে প্রথম ঘোড়ার বিবর্তন বর্ণনা করেন। ঠিক আছে, এই নামটা মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলেও যায় আসে না কিছু। প্রায়
55 মিলিয়ন বছর পূর্বে সিনোজোয়িক যুগে প্রথম ঘোড়ার উৎপত্তি হয়। ঘোড়ার বিবর্তনের প্রতিটি পর্যায়ে জীবাশ্ম উত্তর আমেরিকার নানা স্থান থেকে পাওয়া গিয়েছে। ঠিক আছে, কোথা থেকে পাওয়া গেছে? তাহলে উত্তর আমেরিকা থেকে পাওয়া গেছে। ঘোড়ার বিবর্তনের যে বিভিন্ন পর্যায়ের জীবাশ্মগুলো সব কোথা থেকে পাওয়া গেছে? উত্তর আমেরিকা থেকে। আচ্ছা, দেখ, ঘোড়ার ক্রমিক জীবাশ্ম সমূহ কি বলেছে? ঘোড়ার অভিব্যক্তিতে বসবাসের পরিবেশের পরিবর্তনের জন্য ঘোড়ার ক্রমিক পরিবর্তন হয়। প্রথমে বন্য অবস্থায় তাদের আকার ছোট ও আঙুলযুক্ত ক্ষুদ্র পা থাকলেও পরে তৃণভূমি সৃষ্টি হলে তারা বড় ও শক্তিশালী হয়ে ওঠে। ঠিক আছে, এটা কালকেও বলেছি। প্রথমে ওই ছোট ছোট ছিল ঘোড়াগুলো, আঙুল ছিল, পরে আঙুলটা ক্ষয়প্রাপ্ত হয়ে কী হলো? খুর হলো, আর দেহটাও বড় হয়ে গিয়ে আজকের রূপ ধারণ করেছে, তাই না? তাদের পায়ের তৃতীয় আঙুলটি খুর হিসাবে পরিবর্তিত হয়ে দ্রুত দৌড়াতে সহায়তা করে। ঘোড়ার বিবর্তনের ক্রমপর্যায়ে উদ্বুদ্ধ বিভিন্ন ঘোড়া ও তাদের পরিবর্তন কি বলেছে? ঘোড়া ও তাদের পরিবর্তনের বিষয়ে আলোচনা করলে বিবর্তন সম্পর্কে ধারণা করা যায়। নিচে বিভিন্ন সময় প্রাপ্ত মানে ঘোড়ার যে জীবাশ্মগুলি ছিল, বিভিন্ন সময়ে কী কী জীবাশ্ম ছিল সেগুলো আলোচনা করা হয়েছে। প্রথমে কি বলছে? হাইরাকোথেরিয়াম বা ইওহিপ্পাস। হাইরাকোথেরিয়াম বা কি? ইওহিপ্পাস। ইওহিপ্পাস প্রায় 55 মিলিয়ন বছর আগে ইওসিন সময়কালে বা ইপকে ঘোড়ার আদিমতম পূর্বপুরুষ হাইরাকোথেরিয়াম এর আবির্ভাব ঘটে। ঠিক আছে, একে উষাকালের ঘোড়াও বলা হয়। বোঝা গেল? আচ্ছা, এদের আকার ছিল শেয়ালের মতো ও উচ্চতা ছিল প্রায় 28 সেন্টিমিটার। মানে কত ছোট বুঝতে পারছিস তো? 28 সেন্টিমিটার মানে ওই যে ছোটো বড় যে স্কেলগুলো হয় সেই স্কেলগুলোর মতো। 30 আর 28 তো খুব একটা ডিফারেন্স না, তাই না? তো ওটার মতো। এদের অগ্রপদে 4টি আর পশ্চাৎপদে 3টি করে আঙুল ছিল। শরীরের তুলনায় মাথা, গলা, পা ছোট ছিল। প্রাণীটি বনের গাছগাছালির মধ্যে লুকিয়ে থাকতে পারত, মানে ওই শিয়াল টাইপের একদম আর কি, বুঝলি তো? আরও ছোট। এবার কি বলেছে? মেসোহিপ্পাস। ইওহিপ্পাসের পর মেসোহিপ্পাস। আজ থেকে প্রায় 40 মিলিয়ন বছর আগে, মানে 10 মিলিয়ন বছরের গ্যাপ হয়ে গেল কিন্তু, মানে প্রচুর সময় পর ইভলিউশন, প্রচুর সময় পর পর মানে একটা জীব থেকে আরেকটা জীব চেঞ্জ হয়। তো 55 মিলিয়ন থেকে কত হয়ে গেল? 40 মিলিয়ন, মানে 15 মিলিয়ন বছর, এখানে না কিন্তু। ঠিক আছে, আচ্ছা। অলিগোসিন সময়কালে মেসোহিপ্পাস নামক ঘোড়ার পূর্বপুরুষদের আবির্ভাব ঘটে। এই সময় জলবায়ুর পরিবর্তনের ফলে তৃণভূমির সৃষ্টি হয়। তাই দৌড়ানোর সুবিধার জন্য মেসোহিপ্পাসের অগ্রপদে পাশের একটি আঙুল হ্রাস পেয়ে উভয় পদে কটা করে আঙুল হয়ে যায়? 3টা করে, তাই না? আগে সামনের পায়ে 4টা ছিল, পেছনের পায়ে 3টা ছিল, এখন 2 পায়ে কটা করে হয়ে গেল? মেসোহিপ্পাসের 3টা করে। আর উচ্চতা বেড়ে প্রায় ডবল হয়ে যায়, উচ্চতাটা 60 সেন্টিমিটার হয়ে যায়, তাই না? ডবলেরও বেশি। মেসোহিপ্পাসদের অন্তর্বর্তী ঘোড়াও বলা হয়। তারপর কি? মেরিচিপ্পাস। এর পরবর্তী মায়োসিন ইপকে প্রায় 25 মিলিয়ন বছর আগে ঘোড়ার মেরিচিপ্পাস নামক পূর্বপুরুষের আবির্ভাব ঘটে। এদের রোমন্থক ঘোড়াও বলা হয়। মেরিচিপ্পাসের উচ্চতা বেড়ে হয় কত? 100 সেন্টিমিটার। এদের পায়ে 3টি করে আঙুল থাকলেও তৃতীয় আঙুলটি লম্বা ও চওড়ায় বৃদ্ধি পায় এবং তাতে খুরের সৃষ্টি হয়। ক্রমশ পাশের আঙুলগুলি আকারে ছোট হতে থাকে। পক্ষান্তরে এদের গ্রীবা অংশও লম্বা হয়ে যায়। না, গ্রীবা অংশ ছোট হয়, ভুল করে বললাম, লম্বা হয়ে যায় না, ঠিকই তো বললাম। কি বলছি? গ্রীবা অংশও লম্বা হয়ে যায়। ছোট হয় হচ্ছে কি? ছোট হয় হচ্ছে ওই পাশের 2টা আঙুল, আর গ্রীবা অংশ লম্বা হয়। ঘোড়ার গলা তো লম্বা টাইপেরই হয়, তাই না? আচ্ছা, এবার কি? প্লিওহিপ্পাস। প্লায়োসিন ইপকে প্রায় 10 মিলিয়ন বছর আগে প্লিওহিপ্পাস ঘোড়ার আবির্ভাব ঘটে। এর উচ্চতা কত ছিল? 108, মানে উচ্চতাটা খুব একটা বৃদ্ধি পায়নি কিন্তু পেয়েছে, তাই না? প্লিওহিপ্পাসে ছোট হলেও দেখতে প্রায় বর্তমান ঘোড়ার মতোই ছিল। একটু ছোট ছিল বর্তমানের থেকে, কিন্তু দেখতে বর্তমান ঘোড়ার মতোই ছিল। এদের তৃতীয় আঙুল চলার সময় মাটি স্পর্শ করত।
থার্ড আঙুলটা যে ছিল সেটা মাটিতে স্পর্শ করত। অর্থাৎ এরা প্রথম এক আঙুল যুক্ত ঘোড়া, বাকি দুটো আঙুল কী হতো, থার্ড আঙুলটা খালি মাটিতে টাচ করতো আর বাকি আঙুল দুটো ওপরেই থাকতো। তাহলে এরাই হচ্ছে প্রথম এক আঙুল যুক্ত ঘোড়া, যেটা এখন আমরা দেখি, তাই না? যাদের দ্বিতীয় ও চতুর্থ আঙুল ক্ষুদ্রতর হয়ে পাশে বিন্যস্ত থাকতো। এই ঘোড়া, ওই যে দেখিস না কুকুরের একটা নখ উপরের দিকে থাকে, দেখিস না ছোট হয়ে, হ্যাঁ, সেটা তো মাটি স্পর্শ করে না, ব্যাপারটা অনেকটা ওরকম, যে পাশে দুটো আঙুল ওরকম করে থাকতো, একটা আঙুলই খালি টাচ করতো, থার্ড আঙুলটা। আচ্ছা, এই ঘোড়ার পায়ে তৃতীয় আঙুল বাদে সব আঙুলগুলি প্রায় কি লুপ্ত প্রায়। এবার কি ইকুয়াস বা আধুনিক ঘোড়া। এর পরবর্তী প্লিস্টোসিন ইপকে প্রায় 10 লক্ষ বছর আগে, এতক্ষণ কিন্তু মিলিয়নে ছিল, এখন লক্ষতে চলে আসছে। 10 লক্ষ মানে 1 মিলিয়ন, তাই না? তাহলে কি বলছে, 1 মিলিয়ন বা 10 লক্ষ বছর আগে প্লিওহিপ্পাস থেকে ইকুয়াসের উৎপত্তি হয়। এই ঘোড়াগুলি উচ্চতায় বেড়ে কত হয়, 150 সেন্টিমিটার। এদের প্রতি পায়ে খুর দ্বারা আবৃত একটি মাত্র শক্ত আঙুল দেখা যায়, বাকি আঙুলগুলি ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে যায়। ইকুয়াস উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়ায় ছড়িয়ে পড়ে। ঘোড়ার বিবর্তনের উল্লেখযোগ্য পরিবর্তনগুলি কী কী দেখলাম আমরা? ঘোড়ার প্রত্যেকটা পয়েন্টেই দেখলাম উচ্চতা বৃদ্ধি, তাই না? উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তারপর কি দেখলাম, 500 আঙুল ক্রম ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তারপর কি তৃতীয় আঙুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পায় আর খুরের সৃষ্টি হয়। দৌড়ানোর সময় কি দেহের ভারসাম্য বহনে যেন সহায়তা প্রদান করতে পারে। তারপর কি দৌড়ানোর জন্য অগ্রপদ ও পশ্চাৎ পদের মানে পাটাও বৃদ্ধি পাচ্ছে, আঙুল তো বৃদ্ধি পাচ্ছেই, কয়েকটা আঙুল ক্ষয় হচ্ছে, থার্ড আঙুলটা বৃদ্ধি পাচ্ছে, আর গোটা পাটা যে পাটাও কি হচ্ছে, ক্রমশ মজবুত হচ্ছে, লম্বা হচ্ছে, তাই না? আচ্ছা, মস্তিষ্কের আকার বৃদ্ধি ও বুদ্ধিমান হয়ে ওঠা, এটা তো সব জীবেই প্রায় হয়, তাই না? দাঁতের আকার বেড়ে ঘাস খাওয়ার জন্য উপযুক্ত হওয়া, এই কয়েকটা পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট। বোঝা গেল? খুর যে পায়ে যেটা থাকে, ছবি দেওয়া আছে দেখ। খুর মানে কি? আরে ছাগল দেখেছিস? ছাগল চিনিস? ছাগল, হ্যাঁ ওই তো। গরু চিনিস? হ্যাঁ ওই যে ও বলে দিল। ছাগলের পায়ে দেখিস না খুর, নিচে যেটা থাকে শক্ত, নখের বদলে যেটা থাকে, যেটা যে জন্মানোর পরে যে কাটে দেয়, যে একটু দেখছিস, কাটে দেখিনি ওগুলো, বাট দেখছি যে নিচে শক্ত আছে। হ্যাঁ ওটা ঘুরে যায়। আচ্ছা, এই চ্যাপ্টারটা কি পাতায় পাতায় তোর 5 নম্বরের প্রশ্নে ভর্তি। ঘোড়ার বিবর্তন, এটাও 5 নম্বরের জন্য চলে আসতে পারে, ঠিক আছে? এখানে ছক করে কোনো বইয়ে দেওয়া আছে, ছক করে, ওই যে ওই বইটা ছক করে দেওয়া থাকলে খুব ভালো, ছক করে মুখস্থ করবি, ঠিক আছে? কটা পয়েন্ট হবে তাহলে? 5টা পয়েন্ট হবে, তাই না? ইওহিপ্পাস থেকে শুরু করে ইকুয়াস অবধি। ছকটা করেই দিই নাকি, বুঝতে পারছি না। বল, এখানে হচ্ছে কি, আমি লিখলাম যুগ, এবার লিখলাম কি ঘোড়ার নাম, জীবাশ্মের নাম বা ঘোড়ার নাম, আর বৈশিষ্ট্য, তারপরে কি বৈশিষ্ট্য। ওই তো সময়কাল মানে যুগ। বল, যুগটা কি? প্রথম যুগটা ইওসিন, তাই না? ইওসিন যুগ। ঘোড়ার নাম কি? ইওহিপ্পাস বা হাইরাকোথেরিয়াম। বা উষাকালের ঘোড়া, হাইরাকোথেরিয়াম। বাকি উষাকালের ঘোড়া, উষাকালের, একদম এরকম যেরকম ছক করে দিচ্ছি সবাই এই ছকটাই মুখস্থ করবি, ঠিক আছে? লেখ উষাকালের ঘোড়া। হ্যাঁ, যেই জিনিসগুলো লেখা নাই অন্য বইয়ে আছে সেই জিনিসগুলো পয়েন্টটা লিখে নে, সেই পয়েন্টগুলো লিখে নে। যেমন উষাকালের ঘোড়াটা সব বইয়ে লেখা নেই, তারপর কি হাইরেকোথেরিয়ামটা সবার বই লেখা নেই, ওগুলো অ্যাড করেন, তাই না? বৈশিষ্ট্যর মধ্যে কি লিখবো? প্রথমে উচ্চতা লিখবো, তাই না? উচ্চতা কত ছিল?
28 সেন্টিমিটার। 28 সেন্টিমিটার না তারও কম? 28 থেকে 30। 28 সেন্টিমিটার প্রায়। আচ্ছা 30ই লিখে দিলাম, ঠিক আছে, মনে রাখার সুবিধা হবে। 30 সেন্টিমিটার। আর কি ছিল? আঙুল। আঙুল, আঙুল কি অগ্রপদে? অগ্রপদে 4টা আর পশ্চাৎ পদে 3টা। পশ্চাৎ পদে 3টা। আর কি বৈশিষ্ট্য ছিল বল? পেশক দাঁত ছিল, আহ? পেশক দাঁত ছিল খাজবিহীন। দাঁত ছিল 44টি। পেশক দাঁত। পেশক দাঁত কটা ছিল? কি বললি? বললাম দাঁত ছিল 44টি আর মোলার বা পেশক দাঁতগুলি খাঁজবিহীন ছিল। পেশক দাঁত বা মোলার দাঁত দূর আমি আমার বই থেকে মোলার দাঁত কি খাঁজবিহীন, তাই না? খাঁজবিহীন। খাঁজবিহীন। বইয়ে পয়েন্ট করে দেওয়া আছে সংখ্যা কত? 44টি। বিহীন। আর দাঁতের সংখ্যা কত হচ্ছে? দাঁত সংখ্যা 44টি। আর কি আছে? আর কিছু নেই আমার বই। তোর বই কি আছে আর? একই তো বই। শিয়ালের মতো। ছায়ারটা নেই তোর কাছে? হ্যাঁ চাই তো এটা। ওটা প্রান্তিক না? হ্যাঁ তাহলে একই বলছিস কেন? কি একই বই বলছিস কেন? মানে একই মানে তোমার ওই ছায়া একই, ওই একই বলছি ওর সাথে একই। আমার এখানে থাক, আমি তো দেখতে পাচ্ছি না এখন, না কোনো ওটা- পয়েন্ট মিস গেল কিনা ওই বল। তো শরীরের তুলনায় গলা ও পা ছোট ছিল। আচ্ছা, তাহলে বৈশিষ্ট্য হয়ে গেল একটা উচ্চতা, আরেকটা হয়ে গেল আঙুলের সংখ্যা, 3 নাম্বার হয়ে গেল দাঁত, আর গ্রীবা ছোট ছিল, গ্রীবা লিখে দিয়ে। গ্রীবা গ্রীবা কি গলা ছোট। হবে? হ্যাঁ ঠিক লেখা হ্যাঁ। নেই কথা। গ্রীবা কি গলা না? হুম। আচ্ছা, ইওসিন যুগে হয়ে গেল তাহলে ইওহিপ্পাস, একটা হয়ে গেল, তাই না? এবার কি সেকেন্ডটা? মেসোহিপ্পাস। যুগটার নাম কি? অলিগোসিন। গোসিন। আমার বই এক লাইন লিখে শেষ। হ্যাঁ একটাই। হ্যাঁ, তো লিখছিস না কেন? লিখবো পরে বাড়িতে। যদি না দেখলাম খাতায়, লিখতে দিব পরের দিন, সবাই যেন সবগুলো পয়েন্ট, মানে আমি যেটুকু লিখছি সেটুকু যেন থাকে সবার খাতায়, ঠিক আছে? পলিগোসিল। সেটা আজকে আপলোড করি। আচ্ছা, সময়কালটা বলতো ইওসিনের কত ছিল? 55 মিলিয়ন না? 55 মিলিয়ন ইয়ার এগো। MYA মানে মিলিয়ন ইয়ার এগো, ঠিক আছে? আমাদের এটা দেওয়া নেই। পলিগোসিন কত বছর আগে ছিল? তো ওই জন্যই তো লিখতে বলছি, 40 মিলিয়ন ইয়ার্স এগো। ছোট করে 40 নাম কি হয়ে যাচ্ছে এর? ইওহিপ্পাস, মেসোহিপ্পাস না? 55 মিলিয়ন। মেসোহিপ্পাস। মেসোহিপ্পাস এর উচ্চতা কত হয়ে গেল? 30 থেকে ডিরেক্ট 60, প্রায় ডবল হয়ে গেল উচ্চতা। উচ্চতা 24 ইঞ্চি। 60 সেন্টিমিটার হয়ে গেল। ইঞ্চি লিখলে হবে না দাদা? আমার ইঞ্চি। হ্যাঁ যা খুশি লাগ। উচ্চতা বলেই হলো। ঠিক লেখা নেই কথা। তারপরে কি আছে 2 নম্বরে? কত ইঞ্চি? আঙুলের সংখ্যা 24। 24 ইঞ্চি। 24 ইঞ্চি। হ্যাঁ। আঙুলের সংখ্যা কত? আর 3টি করে আঙুল আর মাঝের আঙুলটি লম্বা। অগ্র পশ্চাৎ দুটাতেই কি? দুটাতেই 3টি করে। আচ্ছা, দাঁতের সম্পর্কে কি আছে? দাঁত, এবং দাঁতের তৃতীয় আঙুলটি পেশক দাঁতের চূড়া ছোট ছিল। পেশক বা মোলার দাঁতের হ্যাঁ, আমারও আছে। পেশক দাঁতে অল্প খাচ্ছে। দাঁত হালকা খাঁজযুক্ত। খাঁজযুক্ত। তারপর কি গ্রীবা সম্পর্কে কিছু আছে? গ্রীবা লম্বা হয়েছে? গ্রীবা লম্বা হয়। আর পা, পদ কি বড় হওয়া লিখেছে? এখান থেকে শুরু হয়েছে, লম্বা হয়।
তাহলে 4টা করে পয়েন্ট আমাদের লিখতে হবে, তাই না? তারপর কি আছে 3 নাম্বার? অলিগোসিনের পর মেরিচিপ্পাসের যুগটার নাম কি ছিল? মায়োসিন। মায়োসিন যুগ। আমাদের অলিগোসিন কত যুগ কত আছে। বছরের? অলিগোসিন তো আগেরটাই ছিল, মেসোহিপ্পাসে। 2 নম্বরে অন্তর্বর্তী ঘোড়া লিখছো। অন্তর্বর্তী ঘোড়া না এটার নাম? ঠিক, অন্তর্বর্তী ঘোড়া। আচ্ছা, মায়োসিনের সময়কালটা কত বল? 25 মিলিয়ন। 25 মিলিয়ন বছর পূর্বে, তাই তো? নাম কি হয়ে গেল? মেরিচিপ্পাস, তাই না? আর রোমান্থক ঘোড়া। মেরিচিপ্পাস বা রোমান্থক ঘোড়া। রোমন্থক ঘোড়া। এটা 10 মিলিয়ন। ও 10 মিলিয়ন। আচ্ছা, এর কি ছিল? উচ্চতা? 1 মিটার 40 ইঞ্চি। উচ্চতা হচ্ছে 100 সেন্টিমিটার, তাই না? উচ্চতা এবার কি আঙুলের সংখ্যা? তিনটা তো হয়ে গেছে। এবার আঙুল কি ফার্স্ট একটি আঙুল যুক্ত, এখানে তো পায়ে 3টি করে আঙুল থাকে। দ্বারা বলতে হবে কথাটা, যুক্ত অর্থাৎ যুক্ত যা মাটি স্পর্শ করে। বাকি দুটি আঙুল কি হয়? বাকি দুটি আঙুল ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত হয়ে উপরে অবস্থান করে, ক্ষয়প্রাপ্ত হয়ে উপরে অবস্থান করে। দাঁতের লেখা। এটা উষাকালের। না, দাঁত কি হবে বল? দাঁত লেখা আছে পেশক দাঁতগুলি ঘাস চিবানোর উপযুক্ত, দীর্ঘ ক্রাউন সমন্বিত। পেশক বা মোলার দাঁতগুলি ঘাস চিবানো ঘাস চেবানোর জন্য উপযুক্ত উপযুক্ত হয়। উপযুক্ত দীর্ঘ ক্রাউন সমন্বিত। উপযুক্ত দীর্ঘ ক্রাউন সমন্বিত। দীর্ঘ ক্রাউন সমন্বিত হয়। পেশকগুলি পেশক দাঁতের অনেক ছিল। আর কি গ্রীবা সম্পর্কে কি আছে? গ্রীবা আরো লম্বা হয়, তাই না? আছে তো না নেই? গ্রীবা মানে গ্রীবা গলা, গলা। হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, প্রত্যেকটাতেই লম্বা পা? হবে। পা লেখা নেই। গ্রীবা আরো লম্বা হয়, ঠিক আছে। আর দাদু ভাই, এই যে মাটি স্পর্শ করতো, এটা তো প্লিওহিপ্পাসে আছে। ও, এটা মেরিচিপ্পাসে ছিল না? না, আচ্ছা আচ্ছা। বলে দে তখন, আমি তো ভুল না হলেও বলে একটি আঙুল আরে সব একই কালার দিয়ে লেখা তো একটু লম্বা হয়। আচ্ছা, এটা আমি গোটাটা কপি করে পরেটা লিখে দিচ্ছি। পায়ে 3টি দাঁড়াও। করে আঙুল থাকলেও তৃতীয় আঙুলটি লম্বা ও চওড়া। আচ্ছা, এটা কি লিখবো তাহলে? পায়ে 3টি আঙুল থাকে, আর মাঝখানে আঙুল মাঝখানের আঙুলটি দীর্ঘ হয়, দীর্ঘ লম্বা মাঝের চওড়া হয়। আঙুলটি লম্বা ও চওড়া দিতে পারে। লম্বা ও চওড়া হয়, ঠিক আছে। তাহলে আমাদের কি মায়োসিন যুগের মেরিচিপ্পাস হয়ে গেল। আর দুটো বাকি আছে, তাই না? আর দুটো কি কি? প্লিওহিপ্পাস আর জায়গায় শর্ট করে যাচ্ছে। দুটো ছিল। কি আছে এবার 4 নম্বরে? প্লিওহিপ্পাস যুগটার নাম কি বল? প্লায়োসিন। প্লায়োসিন। প্লায়োসিন যুগ, সময়কাল 10 মিলিয়ন বছর আগে। 10 মিলিয়ন 10 মিলিয়ন ইয়ার এগো, তাই না? প্লিওহিপ্পাস।
এর আর কোনো নাম দেওয়া আছে না? আচ্ছা, 1 নম্বরে কি আছে? উচ্চতা। উচ্চতা কত হয়? 108 সেন্টিমিটার। উচ্চতা হয় 108 সেন্টিমিটার। আগেরটা ছিল 100 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, আর কি হয়? দাঁতের কিছু আছে অন্য বইয়ে? পেশক দাঁতের সংখ্যা বৃদ্ধি পায়, দন্তবিন্যাস ঘাস সীমানা সহায়ক। পেশক দাঁতের সংখ্যা বৃদ্ধি। এখানে আছে এদের পেশক ও পুরো পেশক দাঁত উভয়ই সম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট। এরা প্রথম আচ্ছা, পেশক দাঁত সংখ্যায় বাড়ে, দন্তবিন্যাস ঘাস সীমানা সহায়ক। বাড়ে। আর কি বললি তুই? এদের পেশক ও সিমেন্ট যুক্ত হয়, তাই না? সিমেন্ট বিশিষ্ট সিমেন্ট বিশিষ্ট। আরে এই বাড়ির সিমেন্ট না, এটা অন্য সিমেন্ট। তারপরে আরেকটা এখানে হ্যাঁ। আছে এরা প্রথম এক আঙুলযুক্ত ঘোড়া। হ্যাঁ, ওটা তো লিখলামই। ফার্স্ট একটি আঙুলযুক্ত ঘোড়া যা মাটি স্পর্শ করে, বাকি দুটি আঙুল ক্ষয়প্রাপ্ত হয়ে ওপরে অবস্থান করে, তাই না? আর এবার কি লাস্টেরটা? লাস্টেরটা কি হয়ে যাবে? ইকুয়াস। আধুনিক ঘোড়া। যুগের নাম কি? প্লিস্টোসিন। হুম, প্লিস্টোসিন। আগেরটা কি ছিল যুগ? প্লায়োসিন। প্লায়োসিন, প্লিস্টোসিন, ঠিক। প্লিস্টোসিন ঘোড়ার নাম কি হয়ে যাবে? ইকুয়াস, তাই না? আচ্ছা, আর বৈশিষ্ট্য কি কি হবে? উচ্চতা কত হবে? 150 সেন্টিমিটার, তাই না? আর সময়কাল 10 লক্ষ। ও সময়কালটা লেখা হয়নি না? 1 মিলিয়ন এদেরকে ইয়ার এগো আধুনিক ঘোড়া। আধুনিক ঘোড়াও বলা হয়। আর কি এদিকে? উচ্চতা হলো আঙুল কি হয়ে যাবে? একটি আঙুল যুক্ত, একটি আঙুল যুক্ত আর খুর বিশিষ্ট, তাই না? খুর বিশিষ্ট। আর কিছু আছে আঙুলের কথা? 3 নম্বরে কি হবে? আঙুল। দাঁতের কিছু আছে অন্য বইয়ে? পেশক কি আছে? দাঁতের পেশক সংখ্যা বৃদ্ধি পায়, পেশক দন্তচূড়া লম্বা হয়। পেশক দাঁতের সংখ্যা বৃদ্ধি, দন্তচূড়া লম্বা হয়। এই দ্বারা তো বউ বলছিল। সংখ্যা ও তো বলছে আবার বৃদ্ধি ও দাঁত লম্বা হয়। আর গ্রীবা সম্পর্কে কি আছে? নাই কিছু। নেই? আচ্ছা আর তারপরে ইকুয়াস উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা ইউরোপে আচ্ছা, ছড়িয়ে পড়ে। ঠিক আছে। তো লিখলে হবে না লিখলে হবে না? বলা তাহলে কি হবে? দেখ তাহলে আমাদের 5টা কি কি হয়ে যাচ্ছে? সিমেন্ট বিশিষ্টটা হবে না 4 নম্বরে? কি লাস্টে হবে ওটা না? হ্যাঁ, ওটা একটা বলে রাখতে হবে। বললি না কেন? পেশক দাঁতের তাহলে দাঁতের সম্পর্কে কি আছে 3 নম্বরে? 3 নম্বরে আছে আধুনিক ঘোড়ার মোলার হচ্ছে দাঁতের সংখ্যা বৃদ্ধি পায়, ঘাস চিবানোর জন্য ঠিক সহায়ক আছে। দন্ত বিশিষ্ট দেখা যায়। পেশক দাঁতের সংখ্যা বৃদ্ধি, তাই না? ব্যাস, আর কিছু মনে রাখতে হবে না। তাহলে বল এবার 5টা কি কি ছিল? যুগের নাম আগে বল। ইওসিন, অলিগোসিন, অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন আর প্লিস্টোসিন, তাই না? ইওসিন, তারপর কি? প্রথমে হচ্ছে রস্যই দিয়ে, রস্যই, তারপরে অ, ই অ, তারপরে ম, ঠিক আছে? তারপর দুটা লাস্টের দুটা প দিয়ে, ঠিক আছে? এম পি পি, লাস্টে হচ্ছে এম পি পি। আর প্রথমে কি? ইকুয়াস, সরি ইয়েটা বলছি তো আমি এখন, ওই যুগের নাম বলছি, তাই না? আচ্ছা, ইকুয়াস যুগটাকে ইকুয়াসও বলে না? যুগটাকেই না, ঘোড়াটাকে বলে ইকুয়াস, ঘোড়াটাকে ইকুয়াস বলে, ইকুয়াস। আরে প্রথম ঘোড়াটাকে রে, লাস্টের ঘোড়াটাকে বলে ও আধুনিক ঘোড়া। আমি নিজেরই ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, ইওসিন, ইওসিন, ওলিগোসিন, তারপর কি হচ্ছে? মায়োসিন, প্লায়োসিন, প্লিস্টোসিন,
বল, মুখস্থ কর এখনই। ইওসিন, অলিগোসিন, মায়োসিন, পায়োসিন, প্লায়োসিন, প্লিস্টোসিন। তারপরে ইওসিন, বল আরম্ভ বল। ইওসিন, অলিগোসিন, হুম। তাহলে মনে রাখবি মধ্যেখানে ম দিয়ে প্লাস্টিক 1 থেকে 5টা আমাদের মনে রাখতে হবে, তাই না? 1 থেকে 5টা মনে রাখতে হবে। এবার মনে রাখার পদ্ধতি বলছি। মধ্যেখানেরটা ম থেকে মধ্যেখান, ম থেকে ম দিয়ে মায়োসিন, মানে 3 নাম্বারটা মায়োসিন হবে। লাস্টের দুটা পি দিয়ে, এটা তো মনে থেকেই গেছে একই রকম, যেহেতু প্লাসিন আর কি প্লিস্টোসিন, প্লাসিন প্লিস্টোসিন, তার আগে মায়োসিন। প্রথম দুটা খালি মনে রাখতে হবে কি ইওসিন, ইকুয়াল, যেহেতু ইওসিন দিয়ে আর কি অলিগোসিন। মনে রাখবি যে লাস্ট দিয়ে ফার্স্টে শুরু হবে, ওয়াইটা লাস্টের দিকে থাকে, তাই না? লাস্টেরটা দিয়ে ফার্স্টেরটা শুরু হবে, তারপরে অ্যাকচুয়ালি ফার্স্টেরটা শুরু হবে, মানে এবিসিডির একদম লাস্টের দিক থেকে শুরু হবে, ঠিক আছে? লাস্টের দিক থেকে আবার ফার্স্টের দিকে যাবে এ, ওয়াই, জেড, তারপরে এ, তাই না? এখানে এই জন্য ওয়াই, যাদের হবে না তাদের জন্য বলছি। প্রথমে কি ওয়াই, তারপরে কি জেড নেই, তারপরে এ আছে, তাই না? তারপরে মধ্যখানে চলে আসলো এম, তারপরে কি পিপি। বল তাহলে ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন, প্লিস্টোসিন। আর বছরগুলো কত কত ছিল? 55 মিলিয়ন, 40 মিলিয়ন, না 55, 40, 25, 10, তারপরে হচ্ছে 1 মিলিয়নই মনে রাখবি সব। তাহলে কি ছিল? 55, 40, 25, 10, 1। ঠিক আছে, প্রথমটায় গ্যাপ কত হচ্ছে? 15, না? তারপরেরটায় গ্যাপ কত হচ্ছে বল? 15। তারপরেরটায় গ্যাপ কত হচ্ছে? 15, মানে 15 করে গ্যাপ। যদি কেউ ভুলে যাস 15 করে মনে রাখতে পারিস। 55 মাইনাস 15 40, 40 মাইনাস 15 কত? 25, 25 মাইনাস 15 10, আর লাস্টেরটা হচ্ছে 10-এর থেকে 1, লাস্টেরটা আলাদা। বোঝা গেল? ধন্যবাদ। তাহলে বল আবার ইওসিন, অলিগোসিন, সবাইকে বলতে বলছি। ইওসিন, মায়োসিন, প্লিস্টোসিন, প্লায়োসিন, প্লিস্টোসিন। হয়ে গেল। তাহলে যুগটা মুখস্থ হয়ে গেল। এবার ঘোড়াগুলোর নাম বল। ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, তারপরে প্লায়োহিপ্পাস আর ইকুয়াস। মনে থাকবে? বল বল বল। দেখ, এটা মনে রাখবি কি ওয়াই দিয়ে শুরু, ওয়াই দিয়ে শেষ, ঠিক আছে? 1 2 3 4 5, ওয়াই দিয়ে শুরু, ওয়াই দিয়ে শেষ। ইওহিপ্পাস দিয়ে শুরু আর ইকুয়াস দিয়ে শেষ, তাই না? আরে আমি ইয়ের জন্য ইটা ওয়াই মনে রাখ না, এখন কি সমস্যা? ইওহিপ্পাস আর কি হচ্ছে? ইকুয়াস। আর মাঝখানে কি হবে বল? লাস্টের সেকেন্ডেরটা আর থার্ডেরটা এম দিয়ে, আর 4 নাম্বারেরটা খালি পি দিয়ে, তাই না? আচ্ছা, ইওহিপ্পাস বল, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস আর ইকুয়াস। বোঝা গেল? তাহলে যুগের নাম আর ইয়ের নাম হয়ে গেল, যুগের নাম আর ঘোড়ার নাম হয়ে গেল। এবার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য তো সহজ। প্রথমটার কি ছিল বৈশিষ্ট্য? ওই শিয়ালের থেকেও ছোট ছিল, 30 সেন্টিমিটার। 30। আচ্ছা, আগে উচ্চতাগুলা বলে নেই। হ্যাঁ, 30। তারপরটা কত? ইওহিপ্পাসের হচ্ছে 30। তারপরে কি মেসোহিপ্পাসের কত? 60। মেরিচিপ্পাসের 100। তারপরেরটা একটু বাড়লো, জাস্ট 108 হলো। 108। আচ্ছা, আমি 108 এখানে আছে, আমি 108ই বলছি, ঠিক আছে? অত 108, ঠিক আছে? তারপরেরটা কি হয়ে যাচ্ছে? 150। বোঝা গেল? লাস্টেরটা একদম কি 150, আর একদম ফার্স্টেরটা কত ছিল? 30। আচ্ছা, আর তারপরে কি ছিল? সেকেন্ডারটা 30-এর পর 60 হলো, 60-এর পর 100, 100-এর পর ওই 108 বা 120, তারপরে কত হয়ে গেল? 150 হয়ে গেল, তাই না? হ্যাঁ, এবার কি ওই আঙুলের সংখ্যা। আঙুলের সংখ্যা প্রথমে কটা ছিল? 4টা, 3টা। অগ্রপদে 4টা, পশ্চাৎপদে 3টা। তারপরে প্রত্যেকটাতে কি হয়ে গেল? তারপরে সেকেন্ডেরটার থেকে শুরু হয়ে গেল 3টা করে। থার্ডেরটায় কি হয়ে গেল? থার্ড নাম্বারটা একটু সুগঠিত হলো। ফোর্থেরটায় কি হলো? একটাই আঙুল পড়ে থাকলো, বাকি দুটো ক্ষয়প্রাপ্ত হলো। আর লাস্টেরটায় কি হয়ে গেল? আধুনিক ঘোড়ার মতো হয়ে গেল।
হয়ে গেল উচ্চতাটাও। উচ্চতা বলি কেন, উচ্চতার পরে আঙুলের সংখ্যাও হয়ে গেল, তাই না? দাঁতটা তো সোজাই আছে, দাঁতটা নিজেই মুখস্থ হয়ে যাবে, আর গ্রীবাটাও মুখস্থ হয়ে যাবে, তাই না? গ্রীবাটা প্রত্যেকটাতে বাড়ে অল্প অল্প প্রত্যেকটাতে অল্প অল্প করে বাড়ে। আর দাঁতের সংখ্যা বৃদ্ধি পায়। দাঁতের সংখ্যা 44, এটা কোথায় ছিল? প্রথমেই খালি সংখ্যাটা দিয়েছে, দাঁতের সংখ্যা 44। প্রথমে খাজবিহীন ছিল, পরে কি খাজ হলো, তারপর ক্রাউন হলো, তারপর একদম লাস্টের আগেরটায় গিয়ে কি হলো, লাস্টেরটায় গিয়ে কি হলো, সিমেন্ট যুক্ত হয়ে গেল। লাস্টেরটায় সিমেন্ট, তার আগেরটায় জাস্ট বলেছে সংখ্যায় বৃদ্ধি পেল, তার আগেরটায় কি বলেছে ক্রাউন যুক্ত, তার আগেরটায় কি বলেছে যে দাঁতগুলো খাজযুক্ত হয়, তার আগেরটাই ছিল খাজবিহীন 44টা দাঁত। ঠিক আছে, ছকটা মুখস্থ হয়ে গেল সবার। এবার ছকটা লিখে ফেল। দেখ এবার কি তুলনামূলক শারীরস্থানিক প্রমাণ। আচ্ছা, বিভিন্ন জীবের অঙ্গের অন্তর্গঠন, ঠিক আছে, অন্তর্গঠনের কি বলছে, সাদৃশ্য বৈসাদৃশ্য সংক্রান্ত আলোচনাকেই তুলনামূলক শরীরস্থান বলা হয়। বিভিন্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড, মস্তিষ্ক, বৃক্ক, অগ্রপদের অস্থি, ঠিক আছে, পশ্চাৎপদেরও হতে পারে। তারপর কি বলেছে, পেশির গঠন পর্যালোচনা করলে ক্রমশ উচ্চ শ্রেণীতে সৃষ্ট গঠনগত জটিলতা সম্বন্ধে জানা যায়। আচ্ছা, 4টি শারীরস্থান সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। কি কি? প্রথমটা বলছে সমসংস্থ অঙ্গ, তারপর একটা সমবৃত্তীয় অঙ্গ, তারপর একটা নিষ্ক্রিয় অঙ্গ, আর মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড। দেখ লাস্টের দুটা নিষ্ক্রিয় অঙ্গ মানে তো এটা নাম শুনেই বোঝা যায় নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। এই ব্যবহার অপব্যবহারের সূত্র কালকে পড়েছিলাম না, ব্যবহার না করতে না করতে যেমন আমাদের অ্যাপেন্ডিক্সটা কি হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে। নিষ্ক্রিয় অঙ্গটা নাম শুনেই বোঝা যাচ্ছে। হৃৎপিণ্ড, মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড, কার হৃৎপিণ্ডে কটা প্রকোষ্ঠ থাকে এটা নিয়ে আমরা পড়বো। হৃৎপিণ্ডও নাম শুনে বোঝা যাচ্ছে। সমসংস্থ অঙ্গ আর সমবৃত্তীয় অঙ্গ কি, এই দুটা নাম শুনে তোদের অপরিচিত মনে হচ্ছে, তাই না? আর এই দুটার মধ্যে কনফিউশনও তৈরি হয় খুব। সমসংস্থ মানে কি মনে রাখবি, একই মানে উৎপত্তিগতভাবে এক, ঠিক আছে? সমসংস্থ কি প্রথমে উৎপত্তি হয়, ওই জন্য সমসংস্থ প্রথমে কি উৎপত্তিগতভাবে এক, ঠিক আছে? আর যেটা তোর বলছে বৃত্তীয় বলছে, সেটা কি বলছে, কার্যগতভাবে এক। বোঝা গেল? সমসংস্থটা কি হয়ে গেল তাহলে? সমসংস্থটা কি হয়ে গেল? উৎপত্তিগতভাবে এক কিন্তু কার্যগতভাবে আলাদা। আর সমবৃত্তীয়টা কি? কার্যগতভাবে এক কিন্তু উৎপত্তিগতভাবে আলাদা। বোঝা গেল? এটার ট্রিক আমার মাথায় আসছে না কিছু, মুখস্থ যদি কারোর মাথায় কোনো ট্রিক আসে মুখস্থ রাখবি, বলবি। দেখ সমসংস্থ অঙ্গ, বিভিন্ন জীবদেহের যেসব অঙ্গের উৎপত্তি ও অন্তর্গঠন এক, উৎপত্তি আর অন্তর্গঠন কি এক, কিন্তু বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য বাহ্যিক গঠন আর কার্যগত দিক থেকে কি হয়ে গেল আলাদা, তারাই কি হয়ে গেল সমসংস্থ অঙ্গ। বোঝা গেল? উৎপত্তি আর অন্তর্গঠন এক, উৎপত্তি এক হলে অন্তর্গঠনও এক হবে। আর কি বলছে, বাহ্যিক গঠন আর কার্যগত দিক থেকে আলাদা, তাই না? তাদেরকে কি বলছে, সমসংস্থ অঙ্গ বলছে। যেমন দেখ মানুষের হাত, তারপরে কি বিড়ালের পা, অগ্রপদ যেটাকে বলি, তিমির ফ্লিপার, তাই না? আর বাদুরের যে ওই ডানাটা, তারা সবাই কিন্তু এই যে মানুষের হাতের মতো হাত যেভাবে সৃষ্টি হয়েছিল ওদের সবারই একই রকম অন্তর্গঠন দেখা যাচ্ছে। মানুষের হাত, বিড়ালের অগ্রপা, কুকুরের অগ্রপা, তিমির ফ্লিপার আর বাদুরের ডানা, এদের কি আছে প্রত্যেকেরই দেখ একটা করে হিউমেরাস অস্থি আছে। উপরে আমাদের যে হাতের উপরের অস্থিটা মোটা, সেটাকে কি বলা হয়, হিউমেরাস। তারপরে কি রেডিয়াস আর আলনা বলে দুটো হাড় থাকে, তাই না? ফোর আর্মস যেটাকে বলে সেখানে কি রেডিয়াস আর আলনা থাকে। তারপরে কি ওই যেটা হাতের তালু হয় সেখানে কার্পাল থাকে, মেটাকার্পাল থাকে, আর আঙুলে থাকে কি ফ্যালাঞ্জেস। তো এই হাড়ের এই গঠনটা সেম গঠন তোর তিমি মাছের ক্ষেত্রেও দেখা যাবে, একটা হাড় দুটো হাড়, তারপরে তোর ওই কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। বিড়ালের ক্ষেত্রেও তাই দেখা যাবে, বাদুরের ডানার ক্ষেত্রেও তাই দেখা যাবে, কিন্তু এদের কাজগুলো কি আলাদা, তাই না? মানুষের হাত দিয়ে বিভিন্ন কাজ করা যায়, কিন্তু বিড়ালের হাত দিয়ে কি অত কিছু কাজ করতে পারবে কুকুর বিড়াল? ওরা তো পারবে না। আমরা যেমন হাতের প্রত্যেকটা আঙুল আলাদাভাবে নাড়াতে পারি, ওরা কি পারে না। তিমি মাছেরটা সম্পূর্ণ আলাদা, ও অন্য পরিবেশে মানে জলের মধ্যে অভিযোজিত হয়েছে, ঠিক আছে? আমরা ডাঙায় অভিযোজিত হয়েছি, ওরা জলের মধ্যে অভিযোজিত হয়েছে। ওই জন্য তিমিরটা কি হয়ে গেছে, অগ্রপথটা সাঁতার কাটার জন্য উপযোগী হয়ে গেছে।
বোঝা গেল? আর বাদুড়েরটা কি, যাতে উঠতে পারে সেই জন্য ডানার সৃষ্টি হয়ে গেছে। উৎপত্তি একই রকম হলো, কিন্তু বিভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য কি হয়ে গেল, বিভিন্ন কাজ করতে হলো, সেই জন্য বাহ্যিক গঠনটাও সবার আলাদা হয়ে গেল। এটাই হচ্ছে কি প্রাণীর সমসমস্ত অঙ্গ। মানে একটা জায়গা থেকে উৎপত্তি হয়ে চারিদিকে পরিবেশে ছড়িয়ে গিয়ে অনেক রকম হয়ে গেল। তাহলে এটা কি হচ্ছে, অপসারী না অভিসারী? অপসারী না অভিসারী? অপসারী মানে ছড়িয়ে যাওয়া, আর অভিসারী মানে কি এক জায়গায় চলে আসা। এটা কি হচ্ছে, এক জায়গা থেকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, অপসারী না অভিসারী? অপসারী। তাহলে এটাকে কি বলবো আমরা, অপসারী। অপসারী বিবর্তন, তাই না? এবার দেখি বইয়ে কি লিখেছে। বাদুড়ের ডানা, সিল বা তিমির অগ্রপদ বা ফ্লিপার, ঘোড়ার অগ্রপদ, বিড়ালের অগ্রপদ, মানুষের হাত, এরা কি সমসমস্ত অঙ্গের উদাহরণ। এই অঙ্গগুলির কাজ এবং বহিরাকৃতি আলাদা হলেও এই অঙ্গগুলি প্রত্যেকটি কি হিউমেরাস, রেডিয়াস ও আলনা, কার্পাল, মেটাকার্পাল আর ফ্যালাঞ্জেস নামক হাড় নিয়ে গঠিত। এই অগ্রপদ মানে অন্তর্গঠনটা এক, হাড়গুলো এক। এই অগ্রপদগুলির প্রত্যেকটি ক্ষেত্রেই পেক্টোরাল গার্ডাল নামক হাড়ের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে? পেক্টোরাল গার্ডাল কি, এটা হচ্ছে আমাদের শরীরে একটা অংশের হাড়ের নাম। ঠিক আছে? মানে হাড়ের যেখানে এই হাতগুলো জয়েন হয় সেই জয়েনের জায়গাটার নাম পেক্টোরাল গার্ডেল। আচ্ছা, এই সব অঙ্গগুলির পেশি, নার্ভ এবং রক্তবাহ একই রকমভাবে সজ্জিত থাকে, অর্থাৎ তাদের উৎপত্তি ও বিকাশ একই রকম। ঠিক আছে? তবে বিভিন্ন পরিবেশে বসবাসের জন্য এই একই অঙ্গ বিভিন্নভাবে অভিযোজিত হয়, মানে পরিবর্তন হয়, ও তাদের বহিরাকৃতি পরিবর্তিত হয়। বাদুড়ের অগ্রপদ ওড়বার জন্য কি ডানা তৈরি করেছে, তিমির ফ্লিপার সাঁতারের জন্য, ঘোড়া আর বিড়ালের অগ্রপদ দৌড়ানোর জন্য, এবং মানুষের অগ্রপদ কোনো জিনিস ধরা ও সৃজনশীল কাজের জন্য পরিবর্তিত হয়েছে। তাই কাজের ধরন ভিন্ন হয়, এদের বাহ্যিক গঠনেও পার্থক্য দেখা যায়। বোঝা গেল? আচ্ছা, দেখ উদ্ভিদের এবার কিছু সমসমস্ত অঙ্গ। তাহলে কি হবে সমসমস্ত অঙ্গ উদ্ভিদের? দেখ, কাণ্ডের পরিবর্তন। বোঝা গেল? এই উদ্ভিদের সমসমস্ত অঙ্গ আর হচ্ছে তোর ওই উদ্ভিদের সমবৃত্তি অঙ্গ, এদের উদাহরণগুলো কিন্তু খুব কনফিউশন হয়, এই জন্য এগুলো ভালো করে মুখস্থ করতে হবে। কাণ্ডের পরিবর্তন কি হচ্ছে, ফণিমনসার পর্ণকাণ্ড, আর কি বলেছে, আলু গাছের স্ফীতকন্দ, আদার গ্রন্থিকাণ্ড, ঝুমকলতার আকর্ষ, বেলের শাখাকণ্টক, এরা প্রত্যেকেই উৎপত্তিগতভাবে উদ্ভিদের কাণ্ড, যদিও এরা কার্যগতভাবে ভিন্ন। তাহলে বোঝা যাচ্ছে যে বেলের শাখাকণ্টক যেটা মানে বেল গাছের যে কাঁটা, ঝুমকলতার আকর্ষ একটা কাঁটা, একটা হয়ে গেল ওই পেঁচিয়ে পেঁচিয়ে ওঠার জন্য আকর্ষ, আদার গ্রন্থিকাণ্ড, ঠিক আছে, তারপরে কি আলুর স্ফীতকন্দ, এটা প্রত্যেকেই তো দেখতে আলাদা, তাই না? প্রত্যেকেই আলাদা রকম, আলাদা আলাদা কাজ, কিন্তু এরা উৎপত্তিগতভাবে সবাই এক, উৎপত্তিগতভাবে সবাই কি গাছের কাণ্ড। তাহলে কাণ্ডটা এক এক জায়গায় গিয়ে এক এক রকম কাজ করছে, কোথাও কাটা হয়ে যাচ্ছে, কোথাও ওই পেঁচিয়ে ওঠার জন্য আকর্ষ হয়ে যাচ্ছে, কোথাও ওই গ্রন্থিকাণ্ড হয়ে যাচ্ছে, গ্রন্থিকন্দ হয়ে স্ফীতকন্দ হয়ে যাচ্ছে, তাই তো? উদাহরণগুলো একদম ভালো করে মুখস্থ করতে হবে, বিশেষত ওই ইয়েরগুলো তো থাকবেই মুখস্থ, ওই প্রাণীরগুলো, উদ্ভিদেরগুলো খুব কনফিউশন হয় এখানে, উদ্ভিদেরগুলো ভালো করে মুখস্থ করবি। এবার কি পাতার কিছু কিছু পরিবর্তিত পাতা দেখ। ফণিমনসার পাতা কি হয়ে গেছে, পত্রকণ্টকে রূপান্তরিত হয়ে গেছে, তাই না? শতমূলীর পর্ণকাণ্ড, নাম পর্ণকাণ্ড কিন্তু জিনিসটা কি পাতার রূপান্তর। তারপর কি বলেছে, এবং হাড়জোড়া উদ্ভিদের শাখা আকর্ষের কাজ, আচ্ছা শাখা আকর্ষের কাজ আলাদা হলেও এরা সকলেই কি উদ্ভিদের পরিবর্তিত পাতা। তাহলে নর্মাল গাছের পাতা পাতার মতনই থাকছে, তাই না? কিন্তু ফণিমনসায় সেটা কি হয়ে যাচ্ছে, কাটার মতো হয়ে যাচ্ছে। তারপরে শতমূলীতে কি হয়ে যাচ্ছে, পর্ণকাণ্ড হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আসলে এরা সবাই উৎপত্তিগতভাবে সেম, সবাই কি পাতা। তাহলে উদ্ভিদেরও হয়ে গেল। এবার দেখ অভিব্যক্তি ও সমসমস্ত অঙ্গের মধ্যে কি সম্পর্ক। সমসমস্ত অঙ্গগুলি থেকে বোঝা যায় যে সংশ্লিষ্ট অঙ্গ তথা জীবগুলি উৎপত্তিগতভাবে একই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ছড়িয়ে গিয়ে অভিযোজিত হওয়ার ফলে বর্তমানে তাদের গঠন কি পরিবর্তিত হয়ে গেছে, বিভিন্ন পরিবেশে বিভিন্ন কাজ করতে হয়, ওই জন্য পরিবর্তিত হয়ে বহিরাকৃতি আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু অন্তর্গঠনটা একই আছে। তাই সমসমস্ত অঙ্গগুলি প্রকৃতপক্ষে
অপসারী অভিব্যক্তিকে নির্দেশ করে, মানে এক জায়গা থেকে ছড়িয়ে বিভিন্ন জায়গায় চলে যায়। ঠিক আছে, অর্থাৎ এই প্রকার অভিব্যক্তিতে কোনো এক প্রজাতির জীব ভিন্ন ভিন্ন প্রাকৃতিক পরিবেশে অভিযোজিত হওয়ার দরুন ভিন্ন বৈশিষ্ট্যের আগমনের কারণে একাধিক নতুন প্রজাতির সৃষ্টি করে, একেই অপসারী অভিব্যক্তি বলে। বোঝা গেল? সমসমস্ত অঙ্গ শেষ, এবার কি সমবৃত্তীয় অঙ্গ, তাই না? দেখ, সমবৃত্তীয় অঙ্গটা কি বললাম, একদম এর অপোজিট। এরা কি হবে, উৎপত্তিগতভাবে আলাদা হবে, কিন্তু কাজ করবে কি একই পরিবেশে কাজ করার জন্য একই রকম হয়ে যাবে। যেমন দেখ কি বলেছে, পাখির ডানা আর কি পতঙ্গের ডানা। পাখির ডানাটা তো দেখলাম মানুষের হাতের যেরকম, মানে অগ্রপদ, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত, ওগুলোরই মতো একটা জিনিস, সেটাই ডানায় রূপান্তরিত হয়েছে, তাই না? কিন্তু এই পতঙ্গের ডানা কিন্তু সেটা না, অগ্রপদের কোনো ব্যাপার নেই, ওটা অন্য জিনিস থেকে তৈরি। কিন্তু দুটোই কি, ডানা দুটোই আমাদের এখন একই পরিবেশে থাকার জন্য, দুটোই ওড়ার জন্য এখন ডানা হিসাবে কাজ করছে। মানে বাইরের থেকে দেখলে এখন একরকম হয়ে গেল, কিন্তু ভেতরের অন্তর্গঠনটা, উৎপত্তিটা সবার আলাদা। এটাই হচ্ছে কি সমবৃত্তীয় অঙ্গ। তাহলে এখানে কি হচ্ছে, বিভিন্ন পরিবেশ থেকে আসছে, বিভিন্ন পরিবেশ থেকে এক পরিবেশে এসে একই রকম অঙ্গ তৈরি করছে। তাহলে এটাকে আমরা কি বলবো, অভিসারী না অপসারী? অভিসারী বিবর্তন বলবো, তাই না? একই জায়গায় আসলে কি বলে, সেটাকে অভিসারী বিবর্তন বলা হয়। দেখ, প্রাণীর সমবৃত্তীয় অঙ্গ, পতঙ্গ, পাখি, বাদুড় প্রভৃতি বিভিন্ন প্রাণীর ডানা ওড়বার জন্য ব্যবহৃত হলেও এরা উৎপত্তি ও আভ্যন্তরীণ গঠন কিন্তু সেম হয় না। ঠিক আছে, দেখ, পতঙ্গের ডানা কি বহিঃকঙ্কাল বা কিউটিকালের প্রসারিত অংশ। পাখির ক্ষেত্রে আবার তা পালক আবৃত রূপান্তরিত অগ্রপদ বিশেষ। অপরদিকে বাদুড়ের ক্ষেত্রে ডানাটি হলো লোমে ঢাকা অগ্রপদের নখ থেকে পশ্চাৎপদ অবধি চামড়ার প্রসারিত অংশ বা প্যাটাজিয়াম। বোঝা গেল? এবার আরও উদাহরণ দিয়েছে কি, মৌমাছি, কাঁকড়া বিছে প্রভৃতির হুল আত্মরক্ষায় ব্যবহৃত হলেও এদের উৎপত্তি ও অভ্যন্তরীণ গঠন কিন্তু ভিন্ন। মৌমাছির হুল কি ওভিপোজিটারের পরিবর্তিত রূপ, আর কাঁকড়া বিছার হুল কি হলো এদের অন্তিম উদরখণ্ড, মানে দেহেরই একটা অংশ। বোঝা গেল? এবার কি বলছে, উদ্ভিদের সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ, মটর ও ঝুমকলতা গাছের আকর্ষ। ঠিক আছে, মটর গাছেরও আকর্ষ আছে, ঝুমকালতারও আকর্ষ আছে, মানে যেগুলো দিয়ে পেঁচিয়ে ওঠে, কিন্তু দুটা আলাদা জিনিসের রূপান্তর। দেখ, যেমন কি বলেছে, মটর গাছের আকর্ষটা কি, রূপান্তরিত পত্রক মাত্র, মানে পাতা, মটর গাছের পাতাগুলো আকর্ষতে তৈরি হয়, কিন্তু ঝুমকলতার ক্ষেত্রে কি হয়, শাখা প্রশাখা যে আছে, শাখাগুলো সেগুলো কি হয়ে যাচ্ছে, আকর্ষতে রূপান্তরিত হচ্ছে। ঝুমকলতার ক্ষেত্রে কাণ্ডের যে শাখা হয় সেটাই কি হয় বল, আকর্ষতে রূপান্তরিত হয়, যেগুলো পেঁচিয়ে পেঁচিয়ে ওঠে। আর মটর গাছের ক্ষেত্রে কি হয়, মটর গাছের ক্ষেত্রে পাতাটা হয়। ভালো করে মুখস্থ করবি, খুব কনফিউজিং, আগেই বলে দিলাম। লক্ষণীয় যে সমবৃত্তীয় অঙ্গগুলি উৎপত্তিগতভাবে মিল না থাকলেও সমসমস্ত অঙ্গের ক্ষেত্রে সেই মিলগুলি থাকে। পক্ষান্তরে সমসমস্ত অঙ্গগুলির ক্ষেত্রে গঠনগত মিল থাকলেও সমবৃত্তীয় অঙ্গের ক্ষেত্রে তার ক্ষেত্রে সমবৃত্তীয় অঙ্গের ক্ষেত্রে অঙ্গের গঠন ভিন্ন হয়। মানে যেই কথাটা আগে বললাম সেটাই বলেছি, এতক্ষণ ধরে যা পড়লাম। অভিব্যক্তি ও সমবৃত্তীয় অঙ্গ, এই যে অভিসারী অভিব্যক্তিকে নির্দেশ করে সেটাই বলেছে এখানে। দেখ, এবার কি পার্থক্য দিয়েছে, পার্থক্যটা খুবই সোজা। উৎপত্তিগতভাবে কি হবে, সমসমস্ত অঙ্গ উৎপত্তিগতভাবে এক, সমবৃত্তীয় অঙ্গ আলাদা। কার্যগতভাবে কি হবে, সমসমস্ত অঙ্গ আলাদা হবে, আলাদা আলাদা কাজ করবে, ওই জন্য আলাদা আলাদা জায়গায় আলাদা রকম বিবর্তন হবে, তাই না? আর কি হচ্ছে, সমবৃত্তীয় অঙ্গ কি হবে, কার্যগতভাবে এক হবে, ওই জন্য বিভিন্ন রকম জিনিসপত্র একই পরিবেশে অভিযোজন হওয়ার জন্য বাইরের আকৃতি একই রকম হয়ে যাবে। এবার কি বলছে, বিবর্তনগত প্রকৃতি, প্রথমটা কি ছিল অপসারী, তারপর একটা মানে সমবৃত্তীয় অঙ্গ অভিসারী। এবার বলেছে নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ কি, যেটা ব্যবহার না করার কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, তাই না? জীবদেহে যে সমস্ত অঙ্গ তাদের পূর্বপুরুষের দেহে এবং সম্পর্কিত অন্য জীবের দেহে সক্রিয় থাকলেও সংশ্লিষ্ট জীবটির দেহে কর্মক্ষমতা হারিয়ে নিষ্ক্রিয় ও ক্ষয়প্রাপ্ত অঙ্গে পরিণত হয়েছে, তাদেরকে নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ বলা হয়। বোঝা গেল? নিষ্ক্রিয় অঙ্গের কয়েকটি উদাহরণ, প্রাণীর কয়েকটি লুপ্তপ্রায় অঙ্গ। ঠিক আছে, মানুষের ক্ষুদ্রান্ত্র আর বৃহদান্ত্রের সংযোগস্থলে অবস্থিত সিকামে একটি ছোট্ট প্রবর্ধক অংশ থাকে। ঠিক আছে, এখানে হচ্ছে ক্ষুদ্রান্ত আর
এখানে দেখতে পাচ্ছিস ক্ষুদ্রান্ত, আর হচ্ছে কি এখানে ভিতরে ক্ষুদ্রান্ত থাকে, আর এটার নাম হচ্ছে বৃহদন্ত দন্ত্র। ঠিক আছে, এরা এই জায়গাটায় জয়েন হয়, এই জায়গাটায় কি জয়েন হয়, এই জয়েনিংয়ের জায়গাটায় কি আছে, একটা ক্ষুদ্র প্রবর্ধক অংশ আছে, বোঝা গেল। এই জায়গাটায় কি থাকে, অ্যাপেন্ডিক্স থাকে, ভার্মিফার্ম অ্যাপেন্ডিক্স। আচ্ছা, এই অঙ্গটি মানুষের দেহে কোনো কাজে না থাকলেও গিনিপিগ, ঘোড়া প্রভৃতি তৃণভোজী প্রাণীর ক্ষেত্রে তা আকারে বড় হয় ও সক্রিয় থাকে এবং সেলুলোজ জাতীয় খাদ্য পরিপাকে অংশ নেয়। ঠিক আছে, মানে কাঁচা ওই ঘাস টাস যে খায় সেগুলো ইয়ে করতে সাহায্য করে, পাচন করতে সাহায্য করে অ্যাপেন্ডিক্সটা, কিন্তু মানুষের ক্ষেত্রে ওটা নিষ্ক্রিয় অঙ্গ, বোঝা গেল। বানরের লেজে সক্রিয় হাড় মানুষের দেহের মেরুদণ্ডের শেষ প্রান্তে নিষ্ক্রিয় কক্সিসে পরিণত হয়। আমাদের মেরুদণ্ডের শেষে একটা ছোট্ট একটা হাড় আছে, ঠিক আছে, যার নাম কি কক্সিস, সেটাই বাদরের দেহে কি হয়, বাদরের দেহে কি নামে পরিচিত, লেজ নামে পরিচিত। বাদরের দেহে সেটা অনেক লম্বা হয় আর লেজ বলি আমরা, মানুষের দেহে সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, অবলুপ্ত অঙ্গ হয়ে গেছে। ব্যাঙের চোখের সক্রিয় নিকটেটিং পর্দা মানুষের ক্ষেত্রে চোখের ধারে ছোট্ট লাল রঙের নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়ে গেছে। এই যে নিকটেটিং পর্দা কি বলতো, ব্যাঙের দেখবি চোখগুলো দুইভাবে বন্ধ হয়, একটা ওপর নিচে বন্ধ হয়, আর একটা কি সাইড দিয়েও বন্ধ হয়, নিকটেটিং পর্দা। ঠিক আছে, সাইড দিয়ে যে পর্দাটা থাকে সেটা আমাদেরও আছে, আমাদের চোখের দুই সাইডে দেখবি হালকা লাল লাল এরকম আছে, তাই না? এই যে এখানে দেখা যাচ্ছে হালকা লাল লাল, এগুলো কিন্তু ওই সাইড দিয়ে বন্ধ হওয়ার পর্দাটাই, ওটা আমরা বন্ধ আর করতে পারি না, ওটা ছোট হয়ে ক্ষয়প্রাপ্ত হতে হতে সাইডে এইটুকু আর এই সাইডে এইটুকু পড়ে আছে, বোঝা গেল। নিকটেটিং পর্দাটা তাহলে কি হয়ে গেল, মানুষের দেহে হ্যাঁ নিষ্ক্রিয় অঙ্গ। এবার কি বলেছে, আরও কয়েকটা উদাহরণ দিয়েছে। মানুষের কর্ণছত্রের পেশি, পুরুষদের স্তন প্রভৃতি লুপ্তপ্রায় অঙ্গ হিসাবে উপস্থিত থাকে, তাই না? মানে কান কি নাড়াতে পারি আমরা সবাই? পারি না, তাহলে সেই পেশিটা কি নিষ্ক্রিয় হয়ে আছে। উট পাখি, এমু প্রভৃতি দৌড়বাজ পাখির ডানা অব্যবহারের ফলে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়। ওই যে উট পাখি দৌড়াতে পারে, উঠতে পারে না, আমরা জানি তো, এমু পাখিও তাই, এদের ডানাগুলো সেই জন্য কী হয়ে গেছে, নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়ে গেছে। উদ্ভিদের লুপ্তপ্রায় অঙ্গ কি, ভূনিম্নস্থ কাণ্ড যেমন আদা, হলুদ প্রভৃতি শল্কপত্র লুপ্তপ্রায় অঙ্গ বিশেষ। তারপরে কি, কলকাসুন্দা ফুলের 10টি পুংকেশর থাকে, যার মধ্যে 4টি সম্পূর্ণ বন্ধা ও নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়, এদেরকে স্ট্যামিনোডও বলা হয়। স্ট্যামিনোড মানে কি, নিষ্ক্রিয় বা বন্ধা পুংকেশর ফুলের। ঠিক আছে, স্ট্যামিনোড মানে কি, ফুলের নিষ্ক্রিয় পুংকেশর। আচ্ছা, কলকাসুন্দর গাছের 10টার মধ্যে 4টা কি ওই নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়ে গেছে, 4টা বন্ধা হয়ে গেছে, বোঝা গেল। দেখ কি বলেছে, অভিব্যক্তি ও লুপ্তপ্রায় অঙ্গের সম্পর্ক, শুধুমাত্র অভিব্যক্তি দ্বারাই লুপ্তপ্রায় বা নিষ্ক্রিয় অঙ্গগুলির উপস্থিতি ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। অভিব্যক্তির ধারণা থেকে বলা যায় যে লুপ্তপ্রায় অঙ্গ বহনকারী জীবটির উৎপত্তি ঘটেছে এমন উদ্বংশীয় জীব থেকে যার দেহে অঙ্গটি সক্রিয় ছিল। ঠিক আছে, মানে যার দেহে সক্রিয় ছিল তার থেকেই ওই জীবগুলো হয়ে উৎপন্ন হয়েছে বিবর্তনের ধারায়, যাদের মধ্যে নিষ্ক্রিয়। সক্রিয় কারো কারো দেহে সক্রিয় আছে, কারো কারো দেহে নিষ্ক্রিয় আছে। তো বিবর্তনের ধারা থেকে আমরা কি বলতে পারি, যে যার দেহে সক্রিয় ছিল তাদের থেকেই যাদের দেহে নিষ্ক্রিয় আছে তারা সৃষ্টি হয়েছে, বোঝা গেল। এবার দেখ ফোর্থ প্রমাণটা কি, মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠন। এটা হচ্ছে আমাদের ফোর্থ, বা এটাই মনে হচ্ছে লাস্ট প্রমাণ, এরপরে আর কোনো প্রমাণ নেই, আসে না, ভ্রূণতত্ত্ব আছে। দেখ কি বলেছে, মাছ, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী প্রভৃতি বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর কি হচ্ছে, হৃৎপিণ্ডের গঠনগত জটিলতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে মাছের থেকে একটু জটিলকে উভচর, উভচরের থেকে একটু জটিল কার হৃৎপিণ্ড, সরীসৃপের থেকে একটু জটিল কার হৃৎপিণ্ড, স্তন্যপায়ী, তাই না? দেখ মাছের ক্ষেত্রে হৃৎপিণ্ডটা কেমন হয়, 2টি প্রকোষ্ঠযুক্ত, একটি অলিন্দ থাকে আর একটি নিলয় থাকে। এই যে ছবি দিয়ে দিচ্ছে, একটা নিলয় একটা অলিন্দ। এবার কি, এই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্ন হিসাবে। হ্যাঁ, এর আগেরটাও একটা 5 নম্বরের প্রশ্ন, সমস্ত সমবৃত্তীয়, নিষ্ক্রিয় অঙ্গটা 2 নম্বরের আসতে পারে, তাই না? আর মাছের, হ্যাঁ, এই ছবি সহ এই যে ইয়েটা আছে,
হৃৎপিণ্ডের গোটাটা, এটা একটা 5 নম্বরের প্রশ্ন। আচ্ছা, তাহলে মাছের ক্ষেত্রে কটা? দুটা। এই ছবিটা কিন্তু প্র্যাকটিস করে আসবি পরের দিন। একটি অলিন্দ আর একটি নিলয় বর্তমান, তাই না? মাছের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কেবল কম অক্সিজেনযুক্ত রক্ত বা অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তই প্রবাহিত হয়। বোঝা গেল? মানে কম অক্সিজেনযুক্ত যেই রক্তটা আছে, যেখানে অক্সিজেন কম, শুধু সেটাই হৃৎপিণ্ডের ভেতর ঢোকে। আচ্ছা, উভচর প্রাণীর ক্ষেত্রে হৃৎপিণ্ডটি কটা প্রকোষ্ঠ হয়ে গেল? 3টা প্রকোষ্ঠ হয়ে গেল, 2টা অলিন্দ আর একটা নিলয়। এক্ষেত্রে নিলয়ে অধিক অক্সিজেনযুক্ত রক্ত আর কম অক্সিজেনযুক্ত রক্তের সংমিশ্রণ ঘটে। ঠিক আছে? তুলনামূলকভাবে হৃৎপিণ্ডটা উন্নত। মাছের কি ছিল? 2টা ছিল, এখানে খালি কম অক্সিজেনযুক্ত রক্তই যাচ্ছিল। তারপরে কি উভচরে কি হয়ে গেল? 3টা প্রকোষ্ঠ হয়ে গেল, তাই না? 3টা প্রকোষ্ঠ হয়ে যাওয়ায় কি হয়ে গেল বল? ওই যে এখানে ভালো রক্ত আর খারাপ রক্ত, মানে অক্সিজেনযুক্ত রক্ত আর অক্সিজেন কম যুক্ত রক্ত, দুটা কি মিক্সড হচ্ছে। এবার কি সরীসৃপের ক্ষেত্রে হৃৎপিণ্ডটি আরও উন্নতি দেখা যায়। এদের ক্ষেত্রে হৃৎপিণ্ডটি অসম্পূর্ণ 4টি প্রকোষ্ঠে বিভক্ত, মানে সম্পূর্ণ 4টায় হচ্ছে না। এই যে এখানে একটা, এখানে একটা, এই দুটা এখানে দেখ জয়েন আছে, তাই না? মানে 4টা হতে যাচ্ছে কিন্তু হচ্ছে না, 3.5টার মতো। মানে 3.5টা বলে না, ওটাকে এমনি বললাম। দেখ তাহলে ব্যতিক্রম কি হয়ে যাচ্ছে? ব্যতিক্রম মনে রাখবি কুমির। কুমির হচ্ছে একমাত্র তোর সরীসৃপ জীব যার হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠই বর্তমান। বোঝা গেল? আচ্ছা, নিলয়ের অসম্পূর্ণ প্রাচীর থাকে বলে অধিক অক্সিজেনযুক্ত রক্ত এবং কম অক্সিজেনযুক্ত রক্তের মিশ্রণ হয়। আগেরটাতেও হচ্ছিল, এটাতেও কিন্তু হচ্ছে। বোঝা গেল? তাহলে প্রথমে মাছেরটাই কি ছিল? 2টা প্রকোষ্ঠ, ওখানে শুধু কম অক্সিজেনযুক্ত রক্তই যাচ্ছিল, তাই না? তারপরেরটা কি হলো? উভচর। উভচরে কটা প্রকোষ্ঠ হলো বল? 3টা। সেখানে কি মিক্সচার কিন্তু হচ্ছে, অধিক অক্সিজেনযুক্ত রক্ত আর কম অক্সিজেনযুক্ত রক্ত। তারপরে কি আসলো 3 নম্বরে? সরীসৃপ, তাই না? সরীসৃপের ক্ষেত্রেও কি হচ্ছে? প্রায় 4টা, মানে অসম্পূর্ণভাবে বিভক্ত 2টো নিলয় দেখা যায়। এখানেও বিশুদ্ধ মানে কম অক্সিজেনযুক্ত রক্ত আর বেশি অক্সিজেনযুক্ত রক্তের মিশ্রণ ঘটে। ব্যতিক্রম একমাত্র কুমির। পাখি আর স্তন্যপায়ীদের ক্ষেত্রে হৃৎপিণ্ডটি কী হয়? 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। ফলে এদের হৃৎপিণ্ডে অধিক অক্সিজেনযুক্ত রক্ত ও কম অক্সিজেনযুক্ত রক্ত একেবারেই মিশতে পারে না, অর্থাৎ হৃৎপিণ্ডটি সবচেয়ে উন্নত। এবার বিবর্তনের গুরুত্বটা কি বলেছে? উপরোক্ত মেরুদণ্ডী প্রাণীগুলির হৃৎপিণ্ডের মৌলিক গঠন এক হলেও ক্রমশ তা জটিল হয়েছে। অর্থাৎ বোঝা যায় যে একটি সাধারণ পূর্বপুরুষ থেকে বিবর্তনের পথে ক্রমশ জটিল জীবের উৎপত্তি হয়েছে। মাছ, তারপরে কি উভচর, তারপরে সরীসৃপ, তারপরে স্তন্যপায়ী প্রাণীগুলি অভিব্যক্তির পথে মেরুদণ্ডী প্রাণী বিভিন্ন স্তরে প্রতিনিধি বিশেষ, মানে একটার থেকে আরেকটা হয়েছে, তাই না? প্রথমে সব থেকে সরল কি ছিল? মাছ। তারপর থেকে একটু জটিল কে হয়েছে? উভচর। তারপরে একটু জটিল কে হয়েছে? সরীসৃপ। তারপর একটু জটিল কে হয়েছে? পাখি ও স্তন্যপায়ী। হৃৎপিণ্ডের গঠনগত ও কার্যগত ক্রমবিকাশ অনুযায়ী পৃথিবীতে এদের আগমনের ক্রম বোঝা যায়। মানে যেটা সবচেয়ে সরল ছিল সেটাই প্রথমে আসবে জীব পৃথিবীতে, তাই না? তাহলে প্রথমে মাছ এসেছে, তারপর কে এসেছে? তারপরে ওর থেকে একটু জটিল কে এসেছে? উভচর এসেছে। তাহলে সবচেয়ে পুরানো মাছ, আর সব থেকে নতুন কারা? পাখি আর আমরা, তাই না? হ্যাঁ। এবার কি বলেছে? হৃৎপিণ্ডের এই ক্রম পরিবর্তনের পর্যবেক্ষণের মাধ্যমে মেরুদণ্ডী প্রাণীর ক্রমবিকাশের যে ধারাটি বোঝা যায় তা হলো কি? প্রথমে জলজীবন ছিল, প্রথমে জলে ছিল। মাছ মানে কি? জলে ছিল। তারপরে কি? উভচর, মানে জলেও আর ডাঙায়ও থাকতে পারে, এরকম প্রাণীরা আসে। তারপর কে আসে? পূর্ণ স্থলচর জীব আসে, তাই না? তাকে এখানে কি বলেছে? ভেনাস হৃৎপিণ্ড। মাছের হৃৎপিণ্ডর শিরা থেকে অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে ও ফুলকায় অক্সিজেনের সংগ্রহের জন্য পাঠায় বলে তাকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। ঠিক আছে, এগুলো মুখস্থ করে নিবি, 1 নম্বর বা 2 নম্বরে আসতে পারে। একচক্রী হৃৎপিণ্ড কাকে বলা হয়? রক্ত একবার মাত্র চক্রাকারে সংবাহিত হয় বলে মাছের হৃৎপিণ্ডকে একচক্রী হৃৎপিণ্ডও বলা হয়, সরলতম জীব। আর দ্বিচক্রী হৃৎপিণ্ড কি? প্রত্যেকবার সংবহনে মানুষ পাখির হৃৎপিণ্ডে রক্তেও মানে একবার 2টি চক্রে আবর্তিত হয়। মানে হচ্ছে একবার কি অক্সিজেনযুক্ত রক্ত একটা যায় আসে, একবার কার্বন ডাই অক্সাইড যুক্ত, তাই না? একবার ফুসফুসে যায় আর একবার
সারা দেহে যায়, এই জন্য দ্বিচক্রী হৃৎপিণ্ড বলে। মানে মানুষের যে হৃৎপিণ্ডতে রক্তের সাইকেলটা হয়, এটা দুটো সাইকেলে সংগঠিত হয়। একবার কি ফুসফুসে যায় দূষিত রক্ত, একবার কি বিশুদ্ধ রক্ত দেহে যায়, ঠিক আছে। একবার কি হলো, একটা সাইকেলের মধ্যেই দুটো সাইকেল ঘটে। এক পাশে কি হচ্ছে, এক পাশে হচ্ছে খারাপ রক্তটা শিরাতে যাচ্ছে, আরেকটা কি হচ্ছে, ভালো রক্তটা ইয়েতে চলে যাচ্ছে, দেহের বাকি জায়গায় চলে যাচ্ছে। আর কি হচ্ছে, অপোজিটটা হচ্ছে, ভালো রক্ত ফুসফুস থেকে আসছে, খারাপ রক্ত দেহ থেকে আসছে, ঠিক আছে। এই দুটো সাইকেলের মাধ্যমে মানুষের হৃৎপিণ্ডের এক একটা চক্র গঠিত হয়। বোঝা গেল? আচ্ছা, ছবি কেমন আঁকবি বলতো? মানে জটিল পারলে তো খুবই ভালো, না হলে এরকম আঁকবি। মাছের ক্ষেত্রে এরকম একটা এঁকে দিবি, এটা হচ্ছে মাছের। তারপরে কি, এই যে এইটা লিখলে হবে না, যে যেটা এরকম আছে উভচরের হচ্ছে এরকম একটা এঁকে দিবি, এরকম এঁকে দিবি। মানে কিছু যদি না পারিস সেই কেসে বলছি আমি, 3টা প্রকোষ্ঠ দেখাতে হবে, এখানে 2টা প্রকোষ্ঠ দেখাতে হবে, ঠিক আছে। বইয়ের থেকে প্র্যাকটিস করে নেবো। আরে ওর আর ওর জন্য দেখাতে, বুঝতে পারছিস তো? হয়ে গেল এটা। এটা হচ্ছে ইয়ে, কার হলো এটা, মাছের পরে উভচরের, উভচর। তারপরে হচ্ছে কি সরীসৃপের হচ্ছে এই সেম ছবিই হবে, খালি মাঝখান থেকে আরেকটা ভাগ হালকা করে উঠে আসবে, নিলয়টা, নিলয়টা হালকা করে এখান থেকে বিভাজিত হওয়ার চেষ্টা করবে। আর ইয়ের ক্ষেত্রে কি হবে, আমাদের ক্ষেত্রে আর পাখির ক্ষেত্রে এইটুকু সবার খাতায় এই জিনিসটা লাগবেই। এটা হচ্ছে কি কনসেপ্ট, এই কনসেপ্টটা লাগবেই। এরপরে তুই যত খুশি ডিজাইন কর, ঠিক আছে। এই পুরো 4টা বিভক্ত হয়ে গেল, বোঝা গেল? তবে শিরা আঁকাবি না ধমনী আঁকাবি ওগুলো না আঁকলেও চলবে, এতটুকু আঁকতে হবেই, এতটুকু অবশ্যই আঁকতে হবে, ঠিক আছে। লিখবোটা কি যেটা বললাম সেটাই, এখন যেটা ধরলাম সেই জিনিসটাই, বোঝা গেল? ও আচ্ছা, ঠিক আছে। কেমন আচ্ছা, দেখ, ভ্রূণতত্ত্ব জীববিদ্যার যে শাখায় প্রাণীর ভ্রূণের বিকাশের স্তরগুলি তুলনামূলক অধ্যয়ন করা হয় তাকে কি বলা হয়? তুলনামূলক ভ্রূণতত্ত্ব। আচ্ছা, তাহলে এই ভ্রূণতত্ত্বটা তাহলে পরের দিন করব, আর অভিযোজনটা, ঠিক আছে।